হ্যালো এভরিওয়ান, হ্যান্ডম্যাড 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা ক্লাস 12 থার্ড সেমিস্টারের নতুন চ্যাপ্টার পড়বো। সেটা কি কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি, যেটা তোমাদের ইউনিট 3-তে প্রথম চ্যাপ্টার। সেটা হচ্ছে বাংলাতে যেটাকে বলা হয় সন্ততা বা অবকলন যোগ্যতা বা অন্তর্কলন যোগ্যতা। সেটা কি কন্টিনিউটি পড়ার আগে তোমাদের লিমিট সম্পর্কে জানতে হবে। লিমিট সম্পর্কে আমরা অলরেডি ক্লাস 11-এ পড়িয়েছি। তো ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারটা তোমরা আমার চ্যানেল পেজে গিয়ে বা যে কোনো জায়গা থেকে তোমরা দেখে নিতে পারবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই লিমিট ব্যাপারে। আর যাদের আছে তারা তোমরা এখানে কন্টিনিউটিটা বুঝতে পারবে। তাহলে লিমিটের পরের স্টেপ হচ্ছে কন্টিনিউটি। তাহলে কন্টিনিউটির প্রথমে আমরা আসি ডেফিনেশন আসার আগে আমরা গ্রাফ দিয়ে ব্যাপারটা যদি দেখতে চাই যে কন্টিনিউটি ব্যাপারটা কি, তাহলে কোনো একটা ফাংশান ধরো এরকম আছে y = এরকম একটা ফাংশান আছে। এই ফাংশানটা হচ্ছে y = f of x। এই ফাংশানটা ধরো x = a, x = b তে এ থেকে বিতে ডিফাইন আছে। তাহলে ফাংশানটা দেখো কোথাও কি ব্রেক করেছে? কোথাও ব্রেক করেনি, একবারে স্মুথলি চলেছে। আর একটা ফাংশান যদি এরকম নিই, ধরো এরকম আছে, দিয়ে আবার আছে ধরো এরকম। তাহলে এইখানে একটা এই পয়েন্টটার নাম ধরো দিয়েছি x = c, ফাংশানটা x = a আর x = b তে ডিফাইন আছে। তাহলে y = f of x। তাহলে এই সি পয়েন্টে দেখো ফাংশানটা একটা ব্রেক করেছে মানে জাস্ট এখান থেকে একটু ছুটে গিয়ে ফাংশানটা আবার নতুনভাবে আর একটা গ্রাফ তৈরি হয়েছে। মানে এটা একটাই ফাংশান, জাস্ট সি পয়েন্টে আমাদের একটা ব্রেক পাচ্ছি। তাহলে এই ব্রেকটা হচ্ছে y = f(x). এই যখনই এখানে এরকম ব্রেক পাবো তখনই এটা ফাংশানটা কন্টিনিউয়াস হবে না। মানে একটা কন্টিনিউটিকে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস মানে চলতে থাকবে সেই প্রসেসটাকে বাধা দিচ্ছে এই পয়েন্টে। তাই জন্য x = c পয়েন্টটা এই ফাংশানের কন্টিনিউটিকে বাধা দিচ্ছে বলে x = c পয়েন্টে এই ফাংশানটা কন্টিনিউয়াস হবে না। ফাংশানটা দেখো x = c পয়েন্টে এই ফাংশানটা আমাদের কি আসছে, x = c পয়েন্টে এই ফাংশানটা দেখো কোথাও ব্রেক করেনি, তাই জন্য এই ফাংশানটা কন্টিনিউয়াস হবে। তাহলে গ্রাফের মাধ্যমে দেখলাম। আরেকটা আমাদের ডেফিনেশনের মাধ্যমে আমরা কীভাবে দেখবো, ডেফিনেশনের মাধ্যমে আমাদের লেফট হ্যান্ড লিমিট সম্পর্কে আমরা ক্লাস 11-এ পড়েছি। আগে বললাম যে ক্লাস 11-এ আমরা লিমিট সম্পর্কে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমস্ত কিছু পড়েছি। আমরা এখানে ধরে নিয়েছি যে তোমরা লিমিট সম্পর্কে জানো তারপরের স্টেপের এই ক্লাসটা। তাহলে লেফট হ্যান্ড লিমিট কী হয়ে যায়, লিমিট এক্সটেন্স টু যে পয়েন্টে চেক করবো সেটা -f of x হয়ে যায়। আর রাইট হ্যান্ড লিমিট কী হয়ে যায়, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর। রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্সটেন্স টু যে পয়েন্টে চেক করবো সেটা +f of x। মানে একটা বাম দিক থেকে একটা ডান দিক থেকে লিমিট বের করতে হবে। তাহলে যদি সেটা এক্সিস্ট করে এবং ফাইনাইট হয় এবং তাদের ভ্যালু যদি ইকুয়াল হয়, আরেকটা এখানে কি শর্ত, f of c, এই দুটো ইকুয়াল হলে লিমিট এক্সিস্ট করলে ফাংশনের ভ্যালুর সঙ্গে যদি সমান হয়, তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারবো, লিমিট এক্সটেন্স টু c f of x = যদি f of c হয়, মানে লিমিটিং ভ্যালুটা যদি ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এই f of x therefore f of x is continuous, CTS মানে কন্টিনিউয়াস। তাহলে f of x একটা ফাংশনটা কন্টিনিউয়াস বলতে পারবো কীভাবে, তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে এবং ইকুয়াল হবে আর তার ফাংশনের ভ্যালুটার সঙ্গে সমান হবে। অর্থাৎ লিমিট এক্সিস্ট করবে ফাংশনের আর এবং তার ফাংশনাল ভ্যালুটা মানে যে পয়েন্টে দেওয়া থাকবে চেক করবো সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা যদি ইকুয়াল হয় তাহলে তারা আমাদের কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস বা বাংলায় সেটাকে বলা হয় সন্তত। তাহলে এটা আমাদের ডেফিনেশন অনুযায়ী গেল। এবার আমরা কিছু নোন ফাংশান, এটা অলরেডি সবাই পড়ায় এখান থেকে, আর এখানে আমরা যে এক্সট্রা পড়াবো যেটার জন্য আমার অন্যান্য চ্যানেল থেকে ইউনিক, সেটা কি আইলেট এই আইলেট ফাংশানের আমরা কন্টিনিউয়াস সম্পর্কে আমরা জানবো। আইলেট ফাংশান কি, I ফর হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশান, L ফর লগারিদম ফাংশান, A ফর অ্যালজেব্রিক ফাংশান, T ফর ত্রিকোণমিতিক ফাংশান, E ফর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x। এগুলো এই পাঁচটা ফাংশন আমরা অলরেডি নোন। এই পাঁচটা ফাংশন আমরা ইন্টিগ্রেশনেও কাজে লাগবে। এই পাঁচটা ফাংশন সম্পর্কে আমরা অলরেডি পড়েছি, 11-এও পড়েছি। ত্রিকোণমিতি 12-এ ফার্স্ট ইউনিটে ইনভার্স ত্রিকোণমিতি, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, এগুলো তো তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। অ্যালজেব্রিক ফাংশন এগুলো 5-6 থেকে পড়ে আসছো। তাহলে এই পাঁচটা ফাংশনের আমরা কন্টিনিউটি চেক করব। এই পাঁচটা ফাংশনের কন্টিনিউটি কেন আমরা বলবো চেক করব, কোথায় কি কন্টিনিউয়াস হচ্ছে কিনা, কারণ MCQ তোমাদের কাজে লাগবে। MCQ তোমরা এই পাঁচটা ফাংশনের মধ্যে যদি পড়ে যায় কোনো ফাংশন, তাহলে দেখে বলতে পারবে এটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা। তাই জন্য আমাদের হেল্পের জন্য যেহেতু MCQ বেস, তোমাদের ওই টাইম বাঁচানোর জন্য এই পাঁচটা নন ফাংশনের আমরা কন্টিনিউয়াস জানলে তোমরা ইজিলি বাকিগুলো বলে দিতে পারবে। তো চলো আমরা এই পাঁচটা ফাংশনের কন্টিনিউয়াসটা বা কন্টিনিউটিটা চেক করা শিখি। চলো প্রথমে আমরা শিখবো অ্যালজেব্রিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক
ফাংশান। অ্যালজেব্রিক ফাংশানের মধ্যে কি আছে? 1 নম্বরে আছে পলিনোমিয়াল ফাংশান, 2 নম্বরে আছে আমাদের আছে রেশনাল ফাংশান, 3 নম্বরে আমাদের আছে মডুলাস ফাংশান, যেটা মড ফাংশন বলা হয়। 4 নম্বরে আছে আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। 5 নম্বরে আমাদের আছে সিগনাম ফাংশন। তাহলে এই কটা ফাংশনের আমরা কন্টিনিউটি চেক করবো। তাহলে পলিনোমিয়াল ফাংশন কেমন হয়ে যায়? পলিনোমিয়াল হয়ে যায় a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট প্লাস an x⁴n। এইরকম ধরনের ফাংশনটাকে পলিনোমিয়াল ফাংশন বলবো, যার পাওয়ারে nটা কি? nটা হচ্ছে হোল নাম্বার। n সবসময় পাওয়ারে হোল নাম্বার থাকবে, মানে 0 থাকতে পারে অথবা 1 2 3 করে হোল নাম্বার থাকবে। n বিলংস টু w বলতে পারি, n বিলংস টু w মানে হোল নাম্বার। nটা ন্যাচারাল নাম্বার না, হোল নাম্বার, কারণ 0টাও ইনক্লুড আছে তাই। তাহলে এই ধরনের ফাংশন, ধরো n এর ভ্যালু ধরো 0 নিলাম, তাহলে ফাংশনটা কেমন হবে? f(x) = a0 বা ক্যাপিটাল A0 কে যদি ক্যাপিটাল A ধরি, তাহলে এটা কেমন ফাংশন? কনস্ট্যান্ট ফাংশন। আর লিমিটিং ভ্যালুটা যাই বসাবে, লিমিট এক্সটেন্স টু, যদি আমরা এ যে কোনো পয়েন্টে চেক করি তাহলে এ পাবো, আর f(a) ও এ পাবো। তার মানে এটা এ পয়েন্টে, মানে যে পয়েন্টই বলুক না কেন, এটা যে কোনো পয়েন্ট, এ বিলংস টু রিয়েল নাম্বার, এটা যে কোনো রিয়েল নাম্বারে এটা আমাদের কি হবে? এটা কন্টিনিউয়াস হবে। তাই জন্য x = 0-তে এই পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে বলতে পারবো পলিনোমিয়াল ফাংশন f(x) is continuous for all x belongs to real number। সমস্ত x belongs to real নাম্বারের জন্য একটা কন্টিনিউয়াস হবে। অনুরূপভাবে n = যদি 1 নিই, তাহলে ফাংশনটা কেমন পাবো? f(x) = a0 প্লাস a1x। এটা একটা পলিনোমিয়াল ফাংশন। এখানে x এর লিমিটিং ভ্যালুটা, x এর সমস্ত রিয়েল নাম্বারে এটা কন্টিনিউয়াস হবে। অনুরূপভাবে n এর ভ্যালু যদি 2 নিই, তাহলে f(x) = a0 প্লাস a1x প্লাস a2x²। এটারও সমস্ত রিয়েল নাম্বারে, এই সমস্ত পলিনোমিয়াল ফাংশন রিয়েল নাম্বারে, সমস্ত রিয়েল নাম্বারে x বিলংস টু r রিয়েল নাম্বারে আমাদের কি হয়ে যায়? পলিনোমিয়াল ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়। এবার আমরা আসবো রেশনাল ফাংশন কেমন হয়? ফাংশনটা এমন হবে f(x) = px/qx আকারে লেখা যাবে, যেখানে qx ≠ 0। তাহলে এটা হচ্ছে রেশনাল ফাংশন। পিটা রেশনাল হবে, p/q আকারে যেটা ফাংশনটা থাকবে, মানে ওপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, দুটো ফাংশনের ডিভাইড আকারে লেখা থাকবে, আর qx ≠ 0 হবে। তাহলে এই ধরনের ফাংশন রেশনাল ফাংশন। এই ফাংশনও সমস্ত রিয়েল নাম্বারে, যদি ধরো এই ফাংশনটা x = a তে চেক করছি, তাহলে q(a) যেখানে ≠ 0 হবে, সেইখানে বাদে বাকি সমস্ত রিয়েল নাম্বারে এটা ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে f(x) is continuous for all x belongs to real number provided g(a) ≠ 0। মানে যে পয়েন্টে চেক করবে, সেই পয়েন্টটাতে যদি এই ডিনোমিনেটর আছে না, ডিনোমিনেটর 0 হলে তো ফাংশনটা ডিফাইন হবে না। ডিনোমিনেটর যেখানে 0 হবে, সেটা বাদে বাকি সমস্ত পয়েন্টে এটা কন্টিনিউয়াস হয়। এবার মডুলাস ফাংশন, 3 নম্বরে আসবো আমরা। মডুলাস ফাংশন, তাহলে মডুলাস ফাংশন কেমন হয়ে যায়? মডুলাস ফাংশন হচ্ছে f(x) = mod x। তাহলে এইরকম ধরনের এর গ্রাফটা কেমন হয়? এর গ্রাফটা হয়ে যায় এরকম, এটাকে আমরা দুভাগে ভাগ করি। f(x) এর জায়গায় যদি y = mod x লিখি, তাহলে y = x, আর একটা -x, x কখন? x > 0 আর x < 0। তাহলে এটা y = x এর গ্রাফ, এটা y = -x এর গ্রাফ। তাহলে এই গ্রাফটা y = x আর y - x + 90 তোমরা শিখেছো কীভাবে আঁকতে হয়। তাহলে এখানে দেখো কোথাও আমাদের ব্রেক করেনি, একবারে স্মুথলি চলেছে। এখানে একটা খাঁজ তৈরি হয়েছে, কিন্তু এখানে তো ব্রেক করেনি, সমস্ত পয়েন্টের জন্য ভ্যালু পাওয়া যাচ্ছে। এটাও x বিলংস টু রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা কন্টিনিউয়াস হবে। তাহলে মডুলাস ফাংশন f(x) is continuous for all x belongs to real number। তাহলে কোনো একটা মডুলাস ফাংশন সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হয়। এবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন কি? এটা আমাদের বক্স ফাংশন কেমন হয়? যদি এরা ইন্টিজার ভ্যালু থাকে, তাহলে ইন্টিজারই দেবে। 1 যদি থাকে তাহলে 1ই দেবে, আর যদি ইন্টিজার না থাকে, পয়েন্টের ভ্যালু থাকে, তাহলে এটা 1 দেবে। মানে 0 থেকে তোমার 1 পর্যন্ত, 1 এর ছোটো, এই 0 থেকে 0.9, 0.8 এই সমস্ত ভ্যালুতে ফাংশনটা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা 0 দেয়, 1 এর নিচে যা আছে। এবার 1 থেকে 2 এর নিচে যা আছে সমস্ত ফাংশনের ভ্যালুটা কী দেবে? 1.21 দেবে। তা 1.9 কত দেবে? 1 দেবে, মানে ছোটোটা দেবে। 1.2
2 এর ছোটো ইন্টিজার কি 1। এবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান আর নাম আমরা স্মলেস্ট ভ্যালু কেন পাচ্ছি, কারণ 1.2 এর থেকে ছোটো ইন্টিজার কী কী আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, এভাবে অনেকগুলো ইন্টিজার আছে ছোট, তার মধ্যে সব থেকে বড় কোনটা 1, তাহলে ছোটোর মধ্যে বড় তাই 1, তাই জন্য এটা গ্রেটেস্ট ইন্টিজার। তাহলে 1.9 হচ্ছে 1.9 থেকে ছোটো ইন্টিজার কত 1, 0, -1, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে 1, ওই জন্য এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এইভাবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনগুলো আসে। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের গ্রাফটা কেমন হয়ে যাবে, গ্রাফটা হয়ে যাবে 0 থেকে 1, 1-এর মধ্যে এখানে 1টা বাদ, তারপরে 1 থেকে আমাদের 2টা বাদ, এবার 2 থেকে আমাদের 3, এইভাবে আমাদের সিরি আকারে, এটাকে স্টেপ ফাংশানও বলা হয়। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানকে স্টেপ ফাংশানও বলা হয়, কারণ একটা সিরি ধাপে ধাপে আছে, ওই জন্য এটাকে স্টেপ ফাংশানও বলা হয়। তাহলে এই ধরনের ফাংশান সমস্ত এক্স বিলংস টু যদি ইন্টিজার হয় তাহলে এটা নট কন্টিনিউয়াস হবে, নট কন্টিনিউয়াস ইন্টিজার পয়েন্টে। আর ফ্র্যাকশনাল পয়েন্টে, ফ্র্যাকশনাল ভ্যালুতে বা পয়েন্টে বলতে পারি, পয়েন্টে সিটিএস কন্টিনিউয়াস হবে। তাহলে সিটিএস মানে কন্টিনিউয়াস বা সন্ততা। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেখো, এখানে 1-এ আমাদের গোল পাচ্ছি, এখানে 2-এ ব্রেক করছে, এখানে 3 ব্রেক করছে। দেখো 0 থেকে 1 পর্যন্ত স্মুথলি চলছে, 1-এ ব্রেক করলো, আবার 1 থেকে 2 পর্যন্ত 2 এর আগে পর্যন্ত চলছে, আবার 2-এ ব্রেক করলো, ওই জন্য এটা ইন্টিজার পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস হবে না, বাকি সমস্ত নন ইন্টিজার ভ্যালু মানে ফ্র্যাকশনাল ভ্যালুগুলোতে এটা কন্টিনিউয়াস হবে। এবার আমাদের আছে সিগনাম ফাংশন। এটা ইম্পর্টেন্ট ফাংশন, ক্লাস 11-এ আমি তোমাদের বলেছিলাম কিছু ফাংশন, নোন ফাংশনগুলো জেনে রাখবে। তাহলে এই ফাংশনটা কেমন হয়ে যায়, যে এক্স যখন গ্রেটার দ্যান 0 তখন হয়ে যায় 1, আর এক্স ইকুয়াল টু 0-তে হয়ে যায় 0, আর এক্স লেস দেন 0-তে হয়ে যায় -1। তাহলে এই ভ্যালুটা কেমন হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 0-তে 0, এখান থেকে এক্স গ্রেটার দ্যান 0-তে এটা 1, আর লেস দেন 0-তে -1। এটা হচ্ছে সিগনাম ফাংশনকে বলা হয় SGN ফাংশন, সিগনাম SGN অফ f of x, বা সিগনাম ফাংশন বা SGN বলে ডিফাইন করা হয়। তাহলে সিগনাম ফাংশন দেখো কোন কোন পয়েন্টে আমাদের কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে সিগনাম ফাংশন আমাদের কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, দেখো এখান থেকে এক্সের গ্রেটার দ্যান 0 ভ্যালুতে যতগুলো ভ্যালু থাকবে সবগুলোতে আমরা 1 পাবো, লেস দ্যান 0-তে -1 পাচ্ছি, লেস দ্যান 0, গ্রেটার দ্যান 0 সমস্ত ভ্যালুতে আমাদের এটা দেখো এখান থেকে কন্টিনিউয়াস হয়ে আসছে, আবার এখান থেকে এটা ডিসকন্টিনিউয়াস হলো, আবার এইদিকে যত যাব তত কন্টিনিউয়াস হবে। তাহলে এটা সমস্ত ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার -0 এই পয়েন্টে এটা কন্টিনিউয়াস হয়। তাহলে এটা 0 বাদে বাকি সমস্ত রিয়েল নাম্বারে সিগনাম ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে আশা করি এই যে আমাদের অ্যালজেব্রিক ফাংশনটা কমপ্লিট হলো। আর একটা মডুলাস ফাংশানের যেগুলো কন্টিনিউয়াস কোথায় হয় মডুলাস ফাংশন, আর একটু বলে দিই মডুলাস ফাংশন, যেগুলো ফাংশনে সমস্ত মড থাকবে, যেমন হচ্ছে y ইকুয়াল টু mod x, তারপরে y ইকুয়াল টু mod x মাইনাস a, mod x প্লাস a, এগুলো এ পয়েন্টে চেক করতে হয়, কারণ রুট এ হয়, তাহলে এটা এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে, তার জন্য এটা সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে। তারপরে হচ্ছে mod x প্লাস a, এটা mod x মাইনাস a, তারপরে আছে আমাদের মাইনাস mod x প্লাস a, তারপরে আছে আমাদের মাইনাস mod x মাইনাস a, এগুলো সমস্ত ফাংশন আমাদের মডুলাস ফাংশন, এগুলো প্রত্যেকটা রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবে, মড থাকলে তোমাদের প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার আমাদের অ্যালজেব্রিক ফাংশন হলো, এবার আমরা আমাদের পলিনোমিয়াল ফাংশন কমপ্লিট। এবার আমাদের আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা দেখবো চলো। এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটা কেমন হয়ে যায়, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, যেখানে a নট ইকুয়াল টু 0 আর a গ্রেটার দেন 1। এই ধরনের ফাংশন এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ধরনের ফাংশনের গ্রাফ কেমন হয়, এইরকম টাইপের, এটা e টু দি পাওয়ার x এর গ্রাফ, e এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, তাই জন্য। তাহলে এই ফাংশনটা দেখো সমস্ত রিয়েল নাম্বারে আমাদের কী হচ্ছে, সমস্ত রিয়েল নাম্বারে এটা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু রিয়েল নাম্বারে, কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার। সরি, এটা ভুল হচ্ছে, সেটা কি, এ টু দি পাওয়ার এক্স, এ গ্রেটার দ্যান 0, আর এ গ্রেটার দ্যান 0 হবে, আর এ নট ইকুয়াল টু 1 হবে। এর ভ্যালু 1 হবে না, কারণ log 1 ফাংশান, লগারিদম ফাংশন তোমরা, সরি এক্সপোনেনশিয়াল ফাংশন তোমরা অলরেডি পড়েছো। এবার আমাদের আসবে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে কি হলো, কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হলো। এবার আমাদের আসবে লগারিদম ফাংশন, লগারিদম ফাংশন বা লগ ফাংশন। তাহলে লগ ফাংশনের গ্রাফ কেমন হয়, এটা এরকম টাইপের গ্রাফ হয়। তাহলে এটা সমস্ত রিয়েল নাম্বারে, সমস্ত পজিটিভ নাম্বারে কন্টিনিউয়াস হবে। তাহলে লগারিদম ফাংশন
কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর প্লাস মানে এক্স বিলংস টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত ভ্যালুতে এটা কন্টিনিউয়াস হবে। মানে এখানে এক্সের ভ্যালুটা দেখো 0 হবে না, আর এক্সের ভ্যালুগুলো নেগেটিভে কোনো গ্রাফ পাচ্ছি না, তাহলে 0 হবে না, সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারে এটা আমাদের আর প্লাসে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারের লগারিদম ফাংশন কন্টিনিউয়াস হবে। এবার আমাদের থাকলো কি, তিনটা হলো, পাঁচটা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন আর ত্রিকোণমিতি ফাংশন। ত্রিকোণমিতি আর ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন এরা সমস্ত এদের নিজস্ব ডোমেনে কন্টিনিউয়াস হয়। তাদের ডোমেনে ত্রিকোণমিতি আর আইটিএফ ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন এরা নিজের ডোমেনে এরা কন্টিনিউয়াস হয়। তাহলে ডোমেন কোডোমেন এটা ইনভার্স ত্রিকোণমিতিতে তো আমরা অলরেডি পড়েছো। তাহলে ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে সাইন এক্স ফাংশনের গ্রাফ কেমন হবে, এরকম টাইপের হবে। তাহলে এই সাইন এক্স ফাংশনটা এক্স বিলংস টু রিয়েল নাম্বারে, সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে। অনুরূপভাবে যদি কস এক্স নিই, তাহলে কস এক্সও গ্রাফটা কেমন হয়, এখানে এরকম হয়। তাহলে কোথাও দেখো গ্রাফ পেয়ে ব্রেক পাবে না, তাই জন্য এটা এক্স বিলংস টু রিয়েল নাম্বারে, সমস্ত রিয়েল নাম্বারে সাইন আর কস এক্স আমাদের কী হয়ে যাবে, কন্টিনিউয়াস হবে। কিন্তু ট্যান কট এগুলো সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে না। তাহলে এটা আমাদের আমরা এই পাঁচটা ফাংশনের নোন ফাংশনের আমরা কন্টিনিউটি সম্পর্কে জানলাম। এবার আমাদের একটা যে কোশ্চেন করাতে গিয়ে যেটা কিছু জিনিস পাবে, সেটা কি অসন্তত বিন্দু। ভাবে অসন্তত বিন্দু মানে কি, মানে যে পয়েন্টগুলোতে ফাংশনটা সন্তত হবে না। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, তাহলে এই ফাংশনটা কোথায় সন্তত নয়, এক্স ইকুয়াল টু 0-তে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে অসন্তত বিন্দু। অনুরূপভাবে যদি ফাংশনটা নিই এইরকম নিই, সাইন cos x বাই সাইন এক্স, বা এটাকে আমরা বলি cot x, তাহলে এখানে দেখো নিচে ডিনোমিনেটরে 0 কোথায় আসছে, সাইন এক্স ইকুয়াল টু 0। তাহলে সাইন এক্স ইকুয়াল টু 0 হলে সাইন কত হয়ে যায়, n পাই হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু n পাই, এই ভ্যালুতে এই ফাংশনটা আমাদের এই পয়েন্টগুলো n বিলংস টু ন্যাচারাল, n বিলংস টু জেড ইন্টিজার, এই পয়েন্টগুলো হচ্ছে এর অসন্তত বিন্দু। আর যদি ধরো কোনো পলিনোমিয়াল ফাংশন থাকে, ধরো এটা আছে এক্স স্কোয়ার আর এটা আছে ধরো x প্লাস 1, তাহলে এই ফাংশনটা কোথায় এর অসন্তত বিন্দু কোনগুলো, নিচে ডিনোমিনেটরটা 0 করবো। তাহলে x প্লাস 1 ইকুয়াল যদি 0 করি, x ইকুয়াল টু -1 হচ্ছে এর অসন্তত বিন্দু। তাহলে পলিনোমিয়াল ফাংশন থাকলে এরকম নিচের যে ডিনোমিনেটরটা থাকবে এটা ধরো আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এই যে রুট এর রুটটা যেটা পাবো সেটা তার অসন্তত বিন্দু। তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বসাবো, তাহলে x প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কত আছে, -1 আর -1, তার মানে একটাই ভ্যালু পাচ্ছি -1, ডিস্টিংক্ট ভ্যালু। তাহলে এর -1 পয়েন্টে এটা আমাদের কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তার জন্য এর রুটটা মানে অসন্তত বিন্দুটা হয়ে যাবে -1। তাহলে এইভাবে আমাদের অসন্তত বিন্দু আমাদের নির্ণয় করতে হয়। এবার কন্টিনিউয়াসের কিছু রেজাল্ট আছে, সেটা আমরা জানবো। রেজাল্ট সেটা কি, যদি এফ অফ এক্স কন্টিনিউয়াস হয় অ্যাট এক্স ইকুয়াল টু এতে, আর জি অফ এক্স ফাংশনটাও যদি কন্টিনিউয়াস হয় অ্যাট এক্স ইকুয়াল টু এ, তাহলে এই কটা রেজাল্ট মনে রাখবে। তাদের যোগফল বা বিয়োগফল এফ অফ এক্স প্লাস মাইনাস জি এক্স এটাও কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়াল টু এতে। অনুরূপভাবে তাদের প্রোডাক্ট এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, তাদের প্রোডাক্টটাও কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়াল টু এতে। 3 নম্বর হচ্ছে তাদের ভাগফল এফ অফ এক্স বাই জি এক্সও কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়াল টু এতে, শুধু প্রোভাইডেড কি মনে রাখবে যে জি অফ এ এটা নট ইকুয়াল টু 0 হয়, মানে নিচে যাতে 0 না আসে, নিচে 0 আসলে সেটা অসন্তত বিন্দু হয়ে যাবে। 4 নম্বরে বলছে কে এফ অফ এক্স ইজ, এটাও কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়াল টু এতে। কে মানে কি, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট। তাহলে যদি ধরো এফ অফ এক্স কন্টিনিউয়াস হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু 5-এ, তাহলে ধরো 25 এফ অফ এক্স এটাও কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়াল টু 5-এ। তাহলে এটাকে বলা হয় কে এফ অফ এক্স, মানে কে এর ভ্যালু এখানে 25। তাহলে এইভাবে আমাদের এই কটার রেজাল্ট মনে রাখলেও আমাদের এমসিকিউ এ কাজে লাগবে, তাই আমরা এটা পড়িয়ে দিলাম। তাহলে এবার আমাদের কন্টিনিউটি 6। এবার আমাদের ডিফারেন্সিবিলিটি y ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা ডেরিভেটিভের ফর্মুলা কি, dy বাই dx, এটাকে বলা ডিফারেন্সিবিলিটি। লিমিট x টেন্স টু ধরো আছে a বা h, x টেন্স টু h বা x টেন্স টু h না, h টেন্স টু 0, এফ অফ x প্লাস h মাইনাস এফ অফ h বাই h, এফ অফ এক্স বাই এইচ। এই ফাংশনটা এর লিমিটিং ভ্যালুটা যদি ফাইনাইট হয়, এবং এক্সিস্ট করে,
এর লিমিটিং ভ্যালুটা যদি এক্সিস্ট করে এবং যদি এটা ফাইনাইট হয় তাহলে এই এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে। এটা আমরা অলরেডি কোথায় পড়েছি, এটা আমরা পড়েছি ক্লাস 11-এ আমরা ডেরিভেটিভ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই জন্য এখানে আমরা আর বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না। এবার এখানে আমরা জাস্ট ডেফিনেশনটা আমরা রিমাইন্ড করে দিচ্ছি। এটা আবার দুটো আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সেম ফর্মুলা এফ অফ এক্স বাই এইচ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি, লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। যদি এই দুটো এক্সিস্ট করে আর যদি সমান হয়ে যায়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়ে যায়, তাহলে বলতে পারবো, এই দুটো ডেফিনেশন থেকেও আমরা বলতে পারবো যে যখন ফাংশনগুলো ব্রেক করবে কোনো পয়েন্টে, তখন আমরা বলতে পারবো যে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে। আর কোনো একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় বা অবকলনযোগ্য হয় বা ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে ফাংশনটা অবশ্যই সন্তত হবে। কিন্তু উল্টোটা নাও হতে পারে। কোনো একটা ফাংশন যদি সন্তত হয়, যেমন y ইকুয়াল টু এফ মড এক্স, এই ফাংশনটা সন্তত, কি এক্স ইকুয়াল টু 0-তে এই ফাংশনটা সন্তত, কিন্তু এক্স ইকুয়াল টু 0-তে এই ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। আর ডেরিভেটিভের গ্রাফ যদি দেখি, তাহলে ডেরিভেটিভের গ্রাফে যখন কোনো পয়েন্টে, যে পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, সেই পয়েন্টে একটা খাঁজ পাবো। তাহলে এটা y ইকুয়াল টু মড এক্সের গ্রাফ, তাহলে এক্স ইকুয়াল টু 0-তে এখানে দেখো একটা খাঁজ পাচ্ছি, ওই জন্য এক্স ইকুয়াল টু 0-তে আমাদের এটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এই জন্য আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু 0-তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। কিন্তু এটা এক্স ইকুয়াল টু মড এক্স ফাংশন আমরা দেখেছিলাম সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। তাহলে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় বা সন্তত হলে অবকলনযোগ্য নাও হতে পারে, কিন্তু অবকলনযোগ্য হলে সন্তত হবে। যেমন y ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা অন্তর্কলনযোগ্য, তাহলে এই ফাংশনটা কিন্তু সন্তত। তাহলে এইভাবে আমাদের এই রেজাল্টগুলো আমাদের কাজে লাগবে, সেগুলো আমরা মোটামুটি পড়ালাম। এবার আমাদের আরও কিছু ডেরিভেটিভের ফর্মুলা তোমাদের দেখাবো, সেখানে আমাদের যেগুলো আমাদের কাজে লাগবে। প্রথমে আছে আমাদের ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এই লিমিটিং, এই যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ এফ অফ এক্স। তাহলে এই যে এই ডেফিনেশনটা থেকে এটার উত্তর আসে ই টু দি পাওয়ার এক্স। অনুরূপভাবে ডিডি এক্স অফ, এই ডেফিনেশনটা লিমিটিং ভ্যালুটা বের করলে এটা আসবে ই টু দি পাওয়ার এক্স। এটাকে বলা হয় এফ ড্যাশ এক্স, ডিডি এক্সকে এফ ড্যাশ এক্সও বলা হয়, ডিডি ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স হয়ে যাবে। ক্লাস 11 এগুলো পড়েছো। ডিডি এক্স অফ ধরো লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x বেশি। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ, এই ডেরিভেটিভগুলো তোমাদের কাজে লাগবে, তাই জন্য আমাদের সে কী লিখছি, ডিডি এক্স অফ ধরা আছে এ টু দি পাওয়ার এম এক্স। তাহলে এটা কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম এক্সের জন্য এম আর এর জন্য লগ এ বেশি। তাহলে এটা হয়ে যাবে আমাদের ডেরিভেটিভ। আর কিছু আছে কি, আর আমাদের কিছু ইনভার্ট ফাংশনের ডেরিভেটিভ আমাদের জানতে হবে, যেগুলো আমাদের কাজে লাগে। সেটা কি, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। এটা কোশ্চেনে দেখলাম আছে, তাই জন্য করিয়ে দিই। এটা নেক্সট চ্যাপ্টারে আছে, সেখানে আমরা আরও ভালোভাবে বলবো। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায়, 1/√1/1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সের সেম হবে, শুধু এখানে একটা মাইনাস হয়ে যাবে। তারপরে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স, সিওটি, কট ইনভার্স এক্সের সেমই হবে, শুধু একটা মাইনাস অ্যাড হয়ে যাবে। তারপরে ডিডি এক্স অফ, তারপরে আছে সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্সটা মনে রাখবে একটু, এটা কত আছে 1/x√(x²-1). আর ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ সেম হবে, শুধু একটা মাইনাস যোগ হয়ে যাবে। তাহলে x(x²-1). তাহলে এই কটা ডেরিভেটিভ তোমরা একটু মুখস্থ রাখবে। তো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স একটা মুখস্থ রাখলে, অপরটা মাইনাস সাইন রাখলেই হয়ে যাবে। সাইনের কস সেম, ট্যান আর কট সেম, সেক আর কোসেক সেম, শুধুমাত্র মাইনাসগুলো আছে। সি যেগুলো আছে সেগুলো তো মাইনাস। দেখো সি এ কসে মাইনাস, সি ফর কটে মাইনাস, সি ফর কোসেকে মাইনাস, বাকিগুলো পজিটিভে আছে। এইভাবে মনে রাখতে পারো। তাহলে এই কটি আমাদের ফর্মুলা কাজে লাগলো আমাদের। এবার এক দুটো ধরো এক্সাম্পল দেখে নিই, দিয়ে আমরা ওয়ান শটটা শেষ করবো। দিয়ে পরবর্তীতে প্রশ্নমালা যে অঙ্কগুলো আছে সেখানে আরও ভালোভাবে তোমরা বেসিকটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো, সেখানে আমাদের এই বেসিকটা ইউজ করে প্রয়োগগুলো শিখবো। তো চলো আমরা এক দুটো এক্সাম্পল দেখে নিই।
দেখো একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে কে এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত মানে সন্তত ডেফিনেশন কী বলেছিলাম, এর লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এর লিমিটিং ভ্যালুটা বের করবো, এক্স ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 8 বাই এক্স মাইনাস 2। তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল লাগবো। এল হসপিটাল রুল কি, 0/0 ফর্ম যদি আসে অথবা ইনফিনিটি ফর্ম আসে, লিমিটের ভ্যালুটা বসিয়ে, তাহলে এখানে লিমিট এক্স ইস টু 2 বসায়, তাহলে 2 এর স্কোয়ার 4, 4 2 8, 8 মাইনাস 8 0, আর এখানে যদি 2 বসে তাহলে 0, তাহলে 0/0 ফর্ম আসলে এটা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। এটা ক্লাস 11 আমরা লিমিট চ্যাপ্টারটা এল হসপিটাল রুলের মাধ্যমে করেছিলাম। তাহলে এল হসপিটাল রুল খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তাহলে প্রথমটা ডেরিভেটিভ করো, এল হসপিটাল রুল মানে প্রথমটা ডেরিভেটিভ। তাহলে প্রথমটা ডেরিভেটিভ, আরেকটা ডেরিভেটিভের ফর্মুলা আছে ddx অফ এক্স টু দি পাওয়ার n, এটা হয়ে যায় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটা ক্লাস 11 তোমরা পড়েছো। তাহলে এখানে n, এখানে 2টা তো 2 থাকলো, এক্স স্কোয়ার কনস্ট্যান্টটা তো কনস্ট্যান্টে থাকবে, ddx অফ kx, এটা হয়ে যায় k ইন্টু ddx অফ এক্স। তাহলে কেটা বাইরে বেরিয়ে যায়, ddx এক্স 1 হয়ে যায়। তাহলে এখানে 2টা বাইরে বেরিয়ে যাবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়ে যাবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভে ড্যাশ দিলে হয়ে যায়। তাহলে এনটা সামনে চলে আসবে আর এক্স টু দি পাওয়ার n এর ভ্যালুটা একটা কমে যাবে, তাহলে 2 মাইনাস 1 একটা 1 হয়ে যাবে। তাহলে 2x আর 8 ddx অফ কনস্ট্যান্ট টার্ম, কে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ সবসময় 0 হয়ে যায়। এগুলো তোমরা নেক্সট চ্যাপ্টারে আরও ভালোভাবে দেখতে পারবে। তাহলে 2 ইন্টু 2 4x, আর এখানে x মাইনাস 2, তাহলে এক্সের জন্য 1 আর মাইনাস 2 ডেরিভেটিভ 0, তাহলে আমরা লিখছি না। এবার আমরা নিচে 0 আসবে না, লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, যেহেতু লিমিট বের করতে তোমরা জানো। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 2, তাহলে 2 2 4, 4 2 8। তাহলে কে এর ভ্যালু এখানে এটা সমান আমরা ফাংশনের ভ্যালু পাবো। ফাংশনের ভ্যালু কত আছে, 2 f অফ 2 এর ভ্যালু কে, তাহলে এখান থেকে কে এর ভ্যালু 8। তাহলে লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হলো। এটা আমরা এল হসপিটাল রুলের কাজে লাগিয়ে আমরা সমাধান করলাম। তাহলে কে এর ভ্যালু এখানে কত এলো, কে এর ভ্যালু এলো 8। আরেকটা অঙ্ক যদি দেখি, এই টাইপের অঙ্ক তোমাদের বেশিরভাগ আসে। এখানে ধরো কে এর ভ্যালু a b c এগুলো ভ্যালু তোমাদের নির্ণয় করতে দেয়। তাহলে একটা ফাংশন আছে f অফ x কি tan 3x বাই 4x, তাহলে x নট ইকুয়াল টু 0। আরেকটা আছে 4/3 যখন x ইকুয়াল টু 0, তাহলে এই ভ্যালুটা কত হবে। তাহলে এটা লিমিট এক্সটেন্স টু যদি আমরা 0 বের করি, যেহেতু 0তে বের করছে, এক্স ইকুয়াল টু 0তে এটা সন্তত হলে এক্স ইকুয়াল টু 0তে সন্তত কিনা চেক করতে হবে। তাহলে চেক করবো কীভাবে, লিমিটিং ভ্যালুটা 4/3 আসলেই সেটা সন্তত হয়ে যাবে, কারণ লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান। তাহলে লিমিট এক্সটেন্স টু 0, এটা হয়ে যাবে tan 3x বাই 4x। তাহলে ট্যানকে আমরা কি লিখতে পারবো, সাইন 3x বাই cos 3x ইন্টু 1/4x। তাহলে এখান থেকে লিমিট এক্সটেন্স টু 0, cos 3x, cos 0 মানে 1, তাহলে cos এর ভ্যালুটা বসিয়ে দেবো। লিমিটিং ভ্যালুতে আমরা কী বলি, যেগুলো ভ্যালুতে 0 আসবে না সেগুলো বসিয়ে দিই। এবার আমরা যেহেতু সাইন 0 আসবে, তাহলে এবার আমাদের কী চলে এলো, 0/0 ফর্ম চলে এলো, 0/0 ফর্ম চলে এলো। দেখো সাইন 0 0, cos 0 নিচে 0, তাহলে 0/0 ফর্ম হলে এল হসপিটাল রুল, সাইন mx এর ডেরিভেটিভ হয়ে যায় সাইন mx, এদের ডেরিভেটিভ হয়ে যায় m cos mx। তাহলে এখানে m এর ভ্যালু কত, 3, তাহলে 3 cos 3x বাই 4x, এর 4, তাহলে এখান থেকে cos 0 মানে 1, তাহলে এটা আসছে 3/4, কিন্তু আমাদের আসতে হতো 4/3, তাহলে এটা কি সন্তত, তাহলে এটা সন্তত নয়। তাহলে সন্তত নয় বলে দেবো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের করতে হবে। তাহলে আজকে আমাদের এই কনসেপ্ট ভিডিওটা থাক। অন্তর্কলনযোগ্য ডেরিভেটিভ আমরা এক দুটো দেখে নেব। ডেরিভেটিভ কী হবে, ধরো ডেরিভেটিভের যদি আমরা দেখি, তাহলে ধরো হচ্ছে e টু দি পাওয়ার 4x, এটা এর অন্তর্কলজ বের করবো। তাহলে এর অন্তর্কলজ কত হয়ে যাবে, এর অন্তর্কলজ হয়ে যাবে m ইন্টু e টু দি পাওয়ার mx। তাহলে m এর ভ্যালু এখানে কত, 4, তাহলে এখান থেকে 4 ইন্টু e টু দি পাওয়ার 4x হয়ে যাবে। এইভাবে ডেরিভেটিভ করবে। আরও যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা কোশ্চেনে দেখব। তাই একটা ক্লাসে তো সবগুলো করা যাবে না, কোশ্চেন অ্যান্সার করলে আরও ভালোভাবে। ম্যাথে থিওরিম জানবে প্লাস কোশ্চেন অ্যান্সার করবে, তাহলে তোমাদের বেসিকটা আরও ক্লিয়ার হবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।